নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটা রাজ্যে যদি প্রতিটা সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, প্রতিটা ফলাফলে কারচুপির অভিযোগ ওঠে, প্রতিটা নিয়োগের পেছনে ঘুষের লেনদেনের প্রমাণ পাওয়া যায়, তাহলে সেটা আর কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, সেটা একটা গোটা সিস্টেমের পতন। বন্ধুরা, ঝাড়খণ্ড আজ ঠিক সেই পতনের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। আর সেই রাজ্যের লক্ষ লক্ষ তরুণ তরুণী রাস্তায় নেমে জিজ্ঞেস করছে, আমাদের ভবিষ্যৎ কি সত্যিই বিক্রি হয়ে গেছে? যে রাজ্যে সরকারি চাকরির একটা পরীক্ষা পাওয়ার জন্য একজন তরুণ বছরের পর বছর নিজের যৌবন উৎসর্গ করে রাজ্যকে পড়াশুনো করে, পরিবারের প্রত্যাশার বোঝা কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়ায়, সেই রাজ্যেই যদি প্রমাণ হয়ে যায় যে গোটা পরীক্ষা ব্যবস্থাটাই একটা কেনা বেচার বাজার, তাহলে সেই তরুণদের কাছে রাষ্ট্রের অর্থ কি দাঁড়ায়? ঝাড়খণ্ডের রাঁচি শহরের জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে গতকাল যে হাজার হাজার ছেলে মেয়ে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তারা কেউ কোনো আন্দোলনজীবী নয়, তারা সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান, যারা বিশ্বাস করেছিল যে মেধা আর পরিশ্রমই তাদের একদিন সফল করবে। কিন্তু বন্ধুরা, আজ তারা বুঝতে পারছে সেই বিশ্বাসটাই ছিল সবচেয়ে বড় ভুল। বন্ধুরা, আজকের ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করব কিভাবে একটার পর একটা পরীক্ষা কেলেঙ্কারি ঝাড়খণ্ডের প্রশাসনিক কাঠামোকে ফাঁপা করে দিয়েছে, কিভাবে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুই তরফেই একই সংকটে সমানভাবে দায়ী, আর কিভাবে দেশের তদন্তকারী সংস্থাগুলোর উপর থেকে সাধারণ মানুষের আস্থা প্রায় শূন্যের কোণায় নেমে এসেছে। 2024 সালের 28শে জানুয়ারি ঝাড়খণ্ড কর্মচারী চয়ন আয়োগ বা জেএসএসসি এর অধীনে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা সিজিএল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী সেদিন পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন এই আশা নিয়ে যে দীর্ঘদিনের প্রতিশ্রুতির ফল তারা সামনেই পাবেন। কিন্তু তৃতীয় পালির পরীক্ষা শুরু হওয়ার মাত্র 3 ঘন্টা আগে জেনারেল স্টাডিজ পেপারের অর্ধেকেরও বেশি প্রশ্ন আর তার উত্তর ফাঁস হয়ে যায়। এটা কোনো ছোটখাটো ফাঁক ফোকর নয় বন্ধুরা, এটা এমন একটা স্তরের ব্যর্থতা যেখানে গোটা পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বন্ধুরা, খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগেনি, ছাত্ররা রাস্তায় নেমে আসেন, বিক্ষোভ শুরু হয়, আর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সেই রাতেই সরকার পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। এখানে একটা প্রশ্ন তোলা অবশ্যই জরুরি, যদি প্রশাসন সত্যিই স্বচ্ছ ও দায়বদ্ধ হতো, তাহলে প্রশ্ন ফাঁসের খবর পাওয়ার পরেও কেন পরীক্ষা প্রথমে চালিয়ে যাওয়া হলো, আর ছাত্ররা রাস্তায় না নামা পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়াই হলো না? এই একটা ঘটনাতেই স্পষ্ট হয়ে যায় যে সরকারের প্রতিক্রিয়া সবসময় সক্রিয় নয়। প্রতিক্রিয়াশীল অর্থাৎ জনরোষ তৈরি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয় না। সরকারি সংস্থা জেএসএসসি নিজেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরে যখন একই ধরনের অভিযোগ অন্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে ওঠে, তখন প্রশাসন সেগুলোকে প্রযুক্তিগত সমস্যা বলে হালকা করে দেখানোর চেষ্টা করেছে। অথচ শুরুতেই যে সংস্থা নিজে দুর্নীতি স্বীকার করেছিল, সেই একই সংস্থার পরবর্তী একটি পরীক্ষা নিয়ে সন্দেহ তৈরি হওয়াটা যথেষ্ট স্বাভাবিক। এই মামলায় সিআইডি তদন্তে নেমেছিল। তদন্তে উঠে আসে এমন একটা তথ্য যা রাজ্যের নিরাপত্তা কাঠামোর উপর গভীর প্রশ্ন ওঠায়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে ছিলেন ঝাড়খণ্ড পুলিশের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের 5 জন সিপাহী, আসাম রাইফেলসের একজন জওয়ান ও তার আত্মীয় এবং হোমগার্ডের একজন সদস্য। মোট 8 জন উর্দিধারী ব্যক্তিকে এই কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়। যে বাহিনীর কাছে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব, সেই বাহিনীর সদস্যরাই যখন প্রশ্ন ফাঁস পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন, তখন বুঝতে হবে সমস্যাটা কোনো একটা বিচ্ছিন্ন অসাধু চক্র নয়, এটা প্রাতিষ্ঠানিক স্তরে ঢুকে পড়া একটা রোগ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই চক্রের মূল পাণ্ডা ছিলেন উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা, যা প্রমাণ করে এই র্যাকেট রাজ্যের সীমানা ছাড়িয়ে অন্তরাজ্যের স্তরেও সংগঠিত। এই পর্যায়ে সরকারের সামনে একটা সুযোগ ছিল পুরো প্রক্রিয়াটাকে গোড়া থেকে সংস্কার করার, কিন্তু বাস্তবে যা ঘটেছে তা থেকে স্পষ্ট বোঝা যায় যে সরকার এই সংকটকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেনি। সেপ্টেম্বর মাসে এই একই পরীক্ষা আবার নেওয়া হয়, কিন্তু এবারও পরীক্ষা পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে। তারপর প্রশাসন কোনো বাড়তি সতর্কতা ছাড়াই এগিয়ে যায়, আর 2025 সালের ডিসেম্বরে ফলাফল প্রকাশ করে মাত্র কয়েকদিনের মধ্যেই সফল পরীক্ষার্থীদের নিয়োগ সম্পন্ন করে ফেলে। এই তাড়াহুড়োটা লক্ষণীয়। যে সংস্থা একবার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে জড়িয়েছিল, তার দ্বিতীয় পরীক্ষার ফলাফল ঘোষণার পরও কোনো বাড়তি যাচাই বাছাই বা স্বচ্ছতার ব্যবস্থা রাখাই হয়নি। নিয়োগও এমন দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় যেন প্রশাসন চাইছিল বিষয়টা প্রশ্নের মুখে পড়ার আগেই ফাইলটা বন্ধ হয়ে যাক। কিন্তু পরীক্ষার্থীদের মনে সন্দেহ প্রথম থেকেই ছিল, আর সেই সন্দেহ একদিন বিস্ফোরণের রূপ নেবে এটাই স্বাভাবিক ছিল। ছাত্রদের অভিযোগ স্পষ্ট, দুর্নীতি আর কারচুপির মাধ্যমে অযোগ্য প্রার্থীরা পাশ করে চাকরি পেয়ে গেছে, তাই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। এই দাবি নিছক আবেগতাড়িত নয় বন্ধুরা, পরবর্তীতে যে প্রমাণগুলো সামনে আসে সেগুলো এই দাবিকে যথেষ্ট যুক্তিসম্মত প্রমাণ করে। আন্দোলনের দ্বিতীয় ও সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় ঝাড়খণ্ড লোকসেবা আয়োগ বা জেপিএসসির পরীক্ষা,
যে পিএসসির চতুর্থতম রাউন্ডের ফলাফল প্রকাশিত হয় 2026 সালের 2রা জুলাই। এর মাত্র দুদিন পরেই 4ঠা জুলাই চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে ব্যাপক কারচুপি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা ফলাফল বাতিলের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। আর এই ক্ষোভের সঙ্গে জুড়ে যায় আগের সেই জেএসএসসি সিজিএল নিয়োগটাও, যা ইতিমধ্যেই সন্দেহের মেঘে ঢাকা ছিল। একের পর এক পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জোরালো হতে থাকে। বন্ধুরা, তদন্তের মাঝে আরো একটা বিস্ফোরক তথ্য সামনে আসে। কিছু পরীক্ষার্থীর ওএমআর শিট ফাঁস হয়ে যায়। এখানেই প্রশ্ন ওঠে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কম নম্বর পাওয়া প্রার্থীরা কিভাবে মেধা তালিকায় জায়গা পেলেন? এই একটা প্রশ্নই গোটা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে সরকারের দায় নিয়ে সরাসরি কথা বলা দরকার। 2024 সালের জানুয়ারি থেকেই হেমন্ত সোরেন সরকারের হাতে যথেষ্ট সময় ছিল এই বার্তা স্পষ্ট করার যে একবার প্রশ্ন ফাঁস হওয়া সংস্থার দ্বিতীয়বার আর কোনো অনিয়মের সুযোগ থাকবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাজ্য সরকার এই পুরো সময়টাতে ব্যর্থ হয়েছে সিস্টেমকে সংশোধন করতে। এটা নিছক দুর্ভাগ্য নয়, এটা প্রশাসনিক গাফিলতির একটা ধারাবাহিক নজির, যেখানে সরকার সম্ভবত পরীক্ষাগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে একেবারেই দেখেনি। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড সরকার অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় সেই আলোচনা হবে তা নিয়ে এখনো কোনো সমাধান হয়নি। সরকারের প্রস্তাব, ছাত্ররা 5 জনের একটা প্রতিনিধি দল পাঠাক, তারা মুখ্যমন্ত্রী আবাসে গিয়ে কথা বলুক। কিন্তু আন্দোলনকারীদের অবস্থান একেবারে স্পষ্ট, সরকারকে নিজে এসে ছাত্রদের মাঝে কথা বলতে হবে, কোনো বন্ধ ঘরে নয়, খোলা জায়গায় নয়, সংবাদ মাধ্যমের সামনে। এই দাবিটাকে খুব সহজে জেদ বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে এর পেছনে একটা গভীর যুক্তিও রয়েছে। বন্ধ ঘরে আলোচনার ফলাফল যাই হোক, তার জনসমক্ষে যাচাই করার কোনো উপায় থাকে না। অতীতে বহুবার দেখা গেছে প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলোচনা করে সরকার আন্দোলনকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করে, প্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করে বা প্রলোভন দেখিয়ে দুর্বল করে দেয়। খোলা জায়গায় মিডিয়ার সামনে আলোচনার দাবি তাই আসলে জবাবদিহিতা নিশ্চিত করার একটা সুপরিকল্পিত কৌশল। এটা স্রেফ প্রতীকী গোয়ার তুমি কিন্তু একেবারেই নয়। প্রশাসনের তরফে মহকুমা শাসক ও অতিরিক্ত জেলা শাসক বিক্ষোভস্থলে গিয়েছেন, একটা কমিটিও গঠন করা হয়েছে ছাত্রদের সাথে কথা বলার জন্য। কিন্তু কাঠামোগত সমস্যাটা এখানেই। প্রশাসনিক আধিকারিকরা আসতে পারেন, কমিটি গঠন হতে পারে, কিন্তু যতক্ষণ না রাজনৈতিক নেতৃত্ব নিজে দায় স্বীকার করে সামনে আসছে, ততক্ষণ ছাত্রদের আস্থা ফিরবে না। এটা শুধু ঝাড়খণ্ডের সমস্যা নয় বন্ধুরা। যন্তর মন্তরে যখন জাতীয় স্তরে পরীক্ষা কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, তখন একই দাবি উঠেছিল, সরকারকে নিজে এসে কথা বলতে হবে। এই আন্দোলন কর্মীরা সরকারের অনুপস্থিতি দেখে জেদ না করে বিকল্প নিরপেক্ষ জায়গা খুঁজতে রাজি হয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে তারা ঠিক পেয়েছিলটা কি? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোথাও ছাত্রদের সাথে সরাসরি কিন্তু কথা বলতে আসেননি। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ প্রধানের ভূমিকা নিয়ে। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির পরেও এনটিএ প্রধানের বিন্দুমাত্র ক্ষতি হয়নি, না তিনি নৈতিক দায় নিয়ে পদত্যাগ অবধি করেন, এমনকি তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি। যে ব্যক্তি পদে বসে আছেন তার বিরুদ্ধে তাই অধীনস্থ সংস্থার নিরপেক্ষ তদন্ত কিভাবে সম্ভব? এই প্রশ্নটা শুধু যুক্তিসম্মত নয়, এটা একটা মৌলিক প্রাতিষ্ঠানিক সংকটের ইঙ্গিত দেয়। যখন দায়িত্বে থাকা ব্যক্তিরা কোনো পরিণতির মুখোমুখি হন না, তখন প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংস্কৃতি একেবারেই তৈরি হয় না। বন্ধুরা, ঝাড়খণ্ডে অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা মোড় নিয়েছে। জেপিএসসির চেয়ারম্যান এল খিয়াংতের নৈতিক দায়িত্ব স্বীকার করে 22শে জুলাই পদত্যাগ করেন ঠিক সেই দিনই যেদিন সিআইডি তার বাড়ি ও কার্যালয়ের তল্লাশি শুরু করে। পরীক্ষা নিয়ন্ত্রককেও গ্রেপ্তার করা হয়। এই পদত্যাগকে অনেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতে পারেন, কিন্তু সত্যি বলতে এটা প্রশাসনিক জবাবদিহিতার প্রকৃত উদাহরণ নয়। এটা একটা বাধ্যবাধকতা যা কেবল তখনই এসেছে যখন তদন্তকারী সংস্থার দরজায় কড়া নাড়ছিল। প্রশ্ন হলো, তল্লাশি শুরু না হলে কি এই পদত্যাগ কখনো হতো? আর গুরুতর তথ্য সামনে এসেছে একটি জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে। 2025 সালের মে মাসে ঝাড়খণ্ড কর্মী চয়ন আয়োগ নিজেই টিডিপিএল নামের একটা সংস্থাকে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করেছিল, অথচ সেই একই সংস্থাকেই পরে পরীক্ষা পরিচালনার দায়িত্ব আবার নতুন করে দেওয়া হয়। এটা এমন একটা সিদ্ধান্ত যা প্রশাসনিক গাফিলতির সীমা ছাড়িয়ে ইচ্ছাকৃত সহযোগিতার সন্দেহ তৈরি করে। যে সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সরকার নিজেই প্রশ্ন তুলে তাকে ব্ল্যাকলিস্ট করেছিল, সেই সংস্থাকে ফের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত কার নেওয়া, কেন নেওয়া হলো, এই প্রশ্নের সদুত্তর কিন্তু প্রশাসনের কাছে নেই। আন্দোলনকারী পরীক্ষার্থীদের দাবিগুলো লক্ষ্য করলে দেখা যায় তারা কোনো অবাস্তব বা অযৌক্তিক কিছু কিন্তু চাইছেন না। তাদের একটাই মূল প্রশ্ন, যদি প্রশ্নপত্র ফাঁস না হয়ে থাকে তাহলে জেপিএসসি থেকে কেন এমন নোটিশ জারি করা হলো যে সব শিক্ষার্থীকে নিজের ওএমআর শিট ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে? সংস্থার কাছেই যদি ওএমআর শিট না থাকে তাহলে সেই শিটগুলো কোথায় গেল?
ছাত্রদের দ্বিতীয় দাবি আরও মৌলিক, পরীক্ষার কাট অফ নাম্বার প্রকাশ্যে আনতে হবে, প্রতিটা পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর জানাতে হবে, যাতে একজন পরীক্ষার্থী বুঝতে পারেন তিনি ঠিক কত নম্বরের জন্য বাদ পড়লেন আর সেই অনুযায়ী পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এটা এমন একটা মৌলিক স্বচ্ছতার দাবি যা যে কোনো ন্যায্য পরীক্ষা ব্যবস্থারই থাকা উচিত। অথচ ফর্ম পূরণের জন্য 3বার উইন্ডো খোলা, বারবার নিয়ম বদলানো, নম্বর প্রকাশ না করা, এই সব মিলিয়ে এমন একটা ছবি তৈরি হয় যেখানে প্রশাসন ইচ্ছাকৃতভাবে অস্বচ্ছতা বজায় রাখতে চাইছে বলে মনে হয়। ছাত্রদের তৃতীয় দাবি জেএসএসসি সিজিএল এর অভয় তিওয়ারি নামের এক ব্যক্তির মাধ্যমে পুরো পরিবারের চাকরি পাওয়ার অভিযোগের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করতে হবে, আর টিডিপিএল কোম্পানি যতগুলো পরীক্ষা পরিচালনা করেছে সেগুলোকে বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নিতে হবে। এখানে একটা যুক্তি প্রায়শই তোলা হয়, যে পরীক্ষাগুলোর ফলাফল আগে থেকেই প্রকাশিত হয়ে গেছে, নিয়োগপত্র বণ্টিত হয়ে গেছে, সেগুলো এখন বাতিল করা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা শুনতে যুক্তিসম্মত মনে হলেও ইতিহাস বলছে এটা সম্ভব, আর আগেও হয়েছে। মধ্যপ্রদেশের কুখ্যাত ব্যাপম কেলেঙ্কারির কথা এখানে স্মরণ করা অত্যন্ত দরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন তদন্ত শুরু হয় তখন দেখা যায় এমবিবিএস শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া 600-রও বেশি ছাত্রের ভর্তি ও ডিগ্রি একেবারে বাতিল করে দেওয়া হয়েছিল। যারা বছরের পর বছর ধরে একের পর এক পরীক্ষা পাশ করে এগিয়ে গিয়েছিলেন, দুর্নীতির সত্যতা প্রমাণিত হওয়ার পর তাদের রেজিস্ট্রেশন এবং ডিগ্রি এক ঝটকায় বাতিল হয়ে যায়। এই নজিরটাই স্পষ্ট করে দেয় ফলাফল প্রকাশিত হয়ে যাওয়া বা নিয়োগপত্র বঞ্চিত হয়ে যাওয়াটা দুর্নীতি তদন্ত ও প্রতিকারের পথে কোনো রকম বাধা নয়, যদি সরকারের প্রকৃত ইচ্ছাটা থাকে। ঝাড়খণ্ডের 11তম, 13তম আর 14তম জেপিএসসি পরীক্ষা বাতিলের দাবি তাই কোনো অসম্ভব দাবি একেবারেই নয়, এটা একটা প্রশাসনিক ও রাজনৈতিক ইচ্ছাশক্তির প্রশ্ন মাত্র। আসলে বন্ধুরা, প্রশ্নটা উল্টো দিক থেকেও কিন্তু করা দরকার। ঝাড়খণ্ড রাজ্য গঠনের পর থেকে আজ পর্যন্ত লোকসেবা আয়োগ বা কর্মী চয়ন আয়োগের এমন কোনো পরীক্ষা কি হয়েছে যার বিরুদ্ধে দুর্নীতি বা কারচুপির গুরুতর অভিযোগ একেবারে ওঠেনি? যদি উত্তরটা না হয় তাহলে বুঝতে হবে সমস্যাটা কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক গঠনের মধ্যেই থেকে যাওয়া একটা দীর্ঘমেয়াদী রোগ। এখানে সবচেয়ে গভীর সমস্যাটায় আসা যাক, কেন ছাত্ররা কোনো তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখতে পারছে না? এর উত্তর খুঁজতে হলে দেশের তদন্ত ব্যবস্থার নিজস্ব রেকর্ডের দিকে তাকাতে হয়। 2015 সালে সুপ্রিম কোর্ট ব্যাপক দুর্নীতির তদন্ত সিবিআই হাতে তুলে দিয়েছিল। 1 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই মামলায় প্রকৃত অর্থে কারোর উপযুক্ত সাজা হয়নি। একটি জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী সিবিআই এর কাছে বর্তমানে 150-রও বেশি মামলা রয়েছে, যেগুলো কোনো না কোনো সরকারি নিয়োগ পরীক্ষার কারচুপির বিরুদ্ধে। তদন্ত শেষ হয়ে গেলেও বিচার প্রক্রিয়া শুরুই হতে পারেনি, কারণ আদালতের ট্রায়াল দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে। এর মধ্যে কিছু মামলা 20 বছরেরও পুরনো। এটা কোনো বিচ্ছিন্ন ব্যর্থতা নয়, এটা প্রমাণ করে যে তদন্ত হলেও ন্যায় বিচার পাওয়া কতটা দূরে থাকে। এই প্রেক্ষাপটে ঝাড়খণ্ডের ছাত্ররা রাজ্যের সিআইডির উপর ভরসা না রেখে সিবিআই তদন্তের দাবি উঠিয়েছেন, কিন্তু সিবিআই এর নিজস্ব রেকর্ডও যথেষ্ট প্রশ্নবিদ্ধ। সাম্প্রতিক সময় খবর এসেছে 2024 সালের নিট ইউজি পরীক্ষার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত ব্যক্তিকে সিবিআই সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে, কারণ তাদের দাবি অনুযায়ী তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়াই যায়নি। এই ধরনের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে, তদন্তে দুর্বলতা ছিল নাকি দুর্বলতা তৈরি করা হয়েছিল? আর যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কথা বলা হয় তাহলে তাদের বিশ্বস্ততা নিয়ে সন্দেহ সবচেয়ে বেশি। এই সংস্থাই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এক মামলায় গ্রেপ্তার করেছিল, যার ফলে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিতে হয়েছিল। 5 মাস কারাবাসের পর ঝাড়খণ্ড হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে ইডি কোনো রকম শক্ত প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করেছিল। এই মামলায় ইডি সুপ্রিম কোর্টেও হেরে যায়, আর সুপ্রিম কোর্ট হেমন্ত সোরেনের জামিনের সিলমোহর দেয়। বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডির কার্যপ্রণালী নিয়ে সুপ্রিম কোর্ট বহুবার তীব্র সমালোচনা করেছে, আর একাধিক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও প্রমাণিত হয়েছে। এই প্রেক্ষাপটে যখন কোনো তদন্তকারী সংস্থার উপরই আস্থা রাখা যায় না, তখন সাধারণ পরীক্ষার্থীর কাছে ন্যায় বিচার একটা দূরের স্বপ্ন হয়ে দাঁড়ায়। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হয়তো মনে করছেন যে সিআইডি তল্লাশি করছে, 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, নথিপত্র উদ্ধার হয়েছে, মূল অভিযুক্তদের ধরা হয়ে গেছে, তাই ছাত্রদের ভরসা রাখা উচিত। কিন্তু এই যুক্তিটা একতরফা। ছাত্রদের কাছে ভরসা না করার পেছনে যথেষ্ট বাস্তবসম্মত কারণ আছে, আর সেই কারণগুলো তৈরি হয়েছে বছরের পর বছর ধরে তদন্তকারী সংস্থাগুলোর ব্যর্থতার ইতিহাস থেকেই। বন্ধুরা, আপনাদের কি অভয় তিওয়ারির কথা মনে রয়েছে? এই কেলেঙ্কারির সবচেয়ে চাঞ্চল্যকর অংশ হয়তো অভয় তিওয়ারির ঘটনা।
সিআইডি নিজেই জানিয়েছে যে অভয় তিওয়ারি 2013 থেকে 2024 সালের মধ্যে 12টির বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষা পাস করেছেন, যার মধ্যে রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা। একজন মানুষ যদি 10 বছরে 12টার বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য পান, তাহলে এটা হয় অসাধারণ মেধার প্রমাণ, না হলে সিস্টেমের ভেতরের কোনো দুর্বলতা ব্যবহারের প্রমাণ। এখানে দ্বিতীয়টা সম্ভাবনাই সবচেয়ে বাস্তবসম্মত, কারণ পরীক্ষা পরিচালনা সংস্থার সঙ্গে তার সরাসরি সংযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। তিনি শুধু একা নন, তার স্ত্রী, বৌদি, ভাই সকলেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষায় ভালো র্যাঙ্কের চাকরি পেয়েছেন। একটা পরিবারের প্রায় সবাই যদি একের পর এক সরকারি পরীক্ষায় সফল হয়, তাহলে সেটাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া একেবারে কঠিন। এই ধরনের প্যাটার্ন কিন্তু বন্ধুরা নতুন নয়। জাতীয় স্তরের নিট ইউজি পরীক্ষার কেলেঙ্কারিতেও একই রকম ছবি দেখা গিয়েছিল। প্রশ্ন ফাঁস মামলায় একজন অভিযুক্তর সঙ্গে তার দাদা ও দাদার ছেলেও গ্রেপ্তার হন। অর্থাৎ গ্রেপ্তার হওয়ার একটা বড় অংশই ছিলেন একই পরিবারের সদস্য। আর সেই একই পরিবারের 5 জন সন্তান আগের বছর নিট ইউজি পরীক্ষা পাস করে চিকিৎসা শাস্ত্রে ভর্তি হয়েছিলেন। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে পরীক্ষা কেলেঙ্কারি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটা একটা সংগঠিত পারিবারিক ও নেটওয়ার্ক ভিত্তিক অপরাধ চক্র, যেখানে প্রশাসনিক দুর্বলতাকে পদ্ধতিগতভাবে ব্যবহার করা হয়। আর্থিক দুর্নীতির স্তরটা বোঝার জন্য সিআইডির তল্লাশিতে পাওয়া তথ্যগুলোই যথেষ্ট। হাজারিবাগে 2 ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে মোট 6 কোটি টাকার পোস্ট ডেটেড চেক উদ্ধার করা হয়েছে, যেগুলো বিভিন্ন প্রার্থী সই করা। এর সঙ্গে পাওয়া গেছে সিপাহী নিয়োগ পরীক্ষার বহু অ্যাডমিট কার্ডও। বন্ধুরা, এই 2 ব্যক্তির জীবনযাত্রা সাধারণ মানের হলেও তাদের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে, তা থেকে স্পষ্ট বোঝা যায় তারা এই চক্রের ছোট অংশ মাত্র। ওপরে আরো বড় খেলোয়াড় থাকার সম্ভাবনা প্রচুর। এই 6 কোটি টাকার পুরো টাকাটা কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল, প্রতিটা চেকের অঙ্ক কত ছিল, ছাত্র নিজে দিয়েছিলেন নাকি তার পরিবার, এই বিস্তারিত তথ্য সিআইডি এখনো প্রকাশই করেনি। স্বচ্ছতার দাবিতে এই তথ্য প্রকাশ করাটা জরুরি, কারণ যতক্ষণ পুরো টাকার লেনদেনে শৃঙ্খল প্রকাশ্যে না আসছে, ততক্ষণ প্রকৃত অপরাধীর ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আরো গুরুতর তথ্য পাওয়া গেছে পালামুর একটা বাড়ি থেকে, যেখানে পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপির পাশাপাশি প্রচুর জমির দলিল উদ্ধার হয়েছে। সিআইডির সন্দেহ, যেসব পরীক্ষার্থী নগদ টাকা দিতে পারতেন না, তাদের কাছ থেকে ঘুষের নিরাপত্তা হিসাবে জমির দলিল বন্ধক রাখা হতো। এই তথ্য শুধু চাঞ্চল্যকর নয়, এটা এই দুর্নীতি চক্রের সামাজিক গভীরতা তুলে ধরে। এমনকি যাদের হাতে নগদ টাকা নেই, তাদের কাছ থেকেও নিজেদের একমাত্র সম্বল ভিটেমাটি বন্ধক রেখে ঘুষ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এটি প্রমাণ করে যে এই র্যাকেট শুধু ধনী বা প্রভাবশালী প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ একেবারেই ছিল না, এটা সমাজের প্রায় প্রতিটা স্তরে বিস্তৃত ছিল। এই আন্দোলনের একটা উল্লেখযোগ্য দিক হলো এর সংগঠিত চরিত্র। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ছাত্ররা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাকে মঞ্চের কাছেও ঘেঁষতে দেননি। কোনো দলীয় ঝান্ডা বা ব্যানার আন্দোলনস্থলে আনার অনুমতি নেই। তারা নিজেরাই একটা আচরণবিধি তৈরি করেছেন, মঞ্চ থেকে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত বক্তব্য দেওয়া যাবে না। বক্তারা শুধুমাত্র আন্দোলনের মূল দাবি ও পরীক্ষার দুর্নীতি নিয়েই কথা বলবে, আর কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা ব্যবহার করাই যাবে না। এই স্বনিয়ন্ত্রিত শৃঙ্খলাই প্রমাণ করে যে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত নয়। এটা প্রকৃত অর্থেই তরুণদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। আর ঠিক একই কারণে এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই পুরো ঘটনাক্রম রাজনৈতিক চশমা দিয়ে দেখার কোনো অবকাশ নেই বন্ধুরা। যাদের জীবন ধ্বংসের মুখে দাঁড়িয়ে, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী নন। তারা সেই তরুণ প্রজন্ম যারা সৎ ও স্বচ্ছ একটা পরীক্ষা ব্যবস্থা চেয়েছিল। তারা তা না ভারতে পেয়েছে, না ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের প্রশ্নপত্র ফাঁস আর নিয়োগ দুর্নীতির ইতিহাস আজ নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এই একই ধরনের ঘটনা ঘটে চলেছে, আর প্রতিবারই সরকারের প্রতিক্রিয়া একই রকম। আগে অস্বীকার, তারপর হালকা প্রযুক্তিগত সমস্যা বলে চালানোর চেষ্টা, আর জনরোষ চরমে পৌঁছলে তবেই সামান্য পদক্ষেপ। এই প্রেক্ষাপটে ন্যায্যভাবেই বলা যায়, পরীক্ষায় দুর্নীতির রূপটা একটা নয়, বহু। প্রশ্ন ফাঁস তার মধ্যে একটা মাধ্যম। ছাত্ররা স্লোগান দিচ্ছে, যে পিএসসির রেট কত তা জানতে চেয়ে। এই স্লোগানের মধ্যে দিয়েই বোঝা যায় জনমানসে এই ব্যবস্থার প্রতি কতটা অবিশ্বাস তৈরি হয়েছে। প্রশ্ন থেকে যায়, ছাত্ররা এখন কোথায় যাবে, কার কাছে ন্যায় বিচার চাইবে? যাদের কাছে বারবার গিয়ে তারা প্রতারিত হয়েছেন, তাদের কাছেই আবার ফিরে যেতে হবে তাদের? রাজ্য থেকে শুরু করে গোটা দেশ জুড়ে বিস্তৃত পরীক্ষা দুর্নীতির এই বিশাল নেটওয়ার্ক ভাঙার ক্ষেত্রে প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা সংস্থা এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে। যন্তর মন্তরে যখন ছাত্ররা আন্দোলন করেছিলেন, তখন তারা সতর্ক করেছিলেন এরপরের পালা ঝাড়খণ্ডের। রাজ্য সরকারের তখনই সতর্ক হওয়া উচিত ছিল, কারণ ঝাড়খণ্ডে এমন কোনো পরীক্ষা নেই যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠেনি।
আন্দোলন শুরু হওয়ার আগেই সরকারের উচিত ছিল তদন্ত সংস্থা নামিয়ে এই র্যাকেটকে ভেঙে দেওয়া। বাস্তবে এখন সরকার যা কিছু করছে তা স্বতঃপ্রণোদিত ভাবে নয়, ছাত্র আন্দোলনের চাপে পড়েই করছে। এটাই এই পুরো সংকটের সবচেয়ে বড় সমালোচনার জায়গা। একটা রাষ্ট্র তখনই সাড়া দেয় যখন রাস্তায় হাজার হাজার তরুণ তাদের গলা ভাঙিয়ে ফেলে। শেষ কথাটা বন্ধুরা অতীব সহজ। বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি প্রতিদিন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যখন তরুণদের একটা সৎ পরীক্ষার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, বিশ্বের প্রতিটা দেশের পরীক্ষা ব্যবস্থার একটা ন্যূনতম বিশ্বাসযোগ্যতা থাকে। ভারতে বিশেষ করে ঝাড়খণ্ডে সেই বিশ্বাসযোগ্যতাটি কোথায় গিয়ে ধসে পড়ল, সেই প্রশ্নের উত্তর সরকারকেই দিতেই হবে। ছাত্রদের দাবি ন্যায্য, তাদের ক্ষোভ যুক্তিসঙ্গত, কারণ এই লড়াই আসলে তাদের নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর একটা লড়াই। এখানে উল্লেখযোগ্য যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান, আর চূড়ান্ত দোষ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত আইনগতভাবে তারা নির্দোষ। কিন্তু এই বিশ্লেষণ থেকে যে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ছবিটা উঠে আসে, সেটা যে কোনো তদন্তের ফলাফল নির্বিশেষে নিজেই একটা গভীর সংকটের প্রমাণ দেয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।